আমাদের আজকের থিওরেমটা প্রমাণ করার জন্য ডেডিকাইন্ডস থিওরেম এটা লাগবে আর কি। তো ডেডিকাইন্ডস থিওরেমটা তোমাদের মনে আছে কিনা আর কি। সেটা ছিল এরকম যে এ আর বি রিয়েল নাম্বারের দুটো সেট যাদের এই এ বি সি ডি প্রপার্টি আছে। প্রপার্টি গুলো কি কি? এ বলছে এভরি রিয়েল নাম্বার ইজ আইদার ইন এ অর ইন বি, মানে প্রত্যেকটা রিয়েল নাম্বার হয় এ তে থাকবে অথবা বি তে থাকবে, যে কোনো একটাতে থাকবেই, মানে রিয়েল নাম্বারের কেউ ছাড়া পড়বে না, এ আর বি এর মধ্যে থাকতেই হবে। নো রিয়েল নাম্বারস ইজ ইন এ and at the same time in B, বলছে কোনো রিয়েল নাম্বারই এ এবং বি দুটোর মধ্যেই থাকবে না, মানে হয় এতে থাকবে অথবা বিতে থাকবে, দুটোর মধ্যে একসাথে থাকবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এ ইন্টারসেকশন বিটা হচ্ছে ফাঁকা সেট। আর আগের লাইনটা বলেছিল যে এ ইউনিয়ন বি করলে টোটাল রিয়েল নাম্বার হবে। তাহলে এইবার হচ্ছে সি নম্বর কন্ডিশন বলছে নাইদার এ নর বি ইজ এমটি, এ আর বি এর ভিতরে কোনোটাই এমটি না। বি নাম্বার বলছে যদি আলফা এ তে থাকে, if alpha is in A and beta is in B, then alpha is less than beta. এই চারটা মোট কন্ডিশন যদি এরকম হয় তাহলে এই থিওরেমের কনক্লুশন বলছে দেন দেয়ার এক্সিস্ট ওয়ান and only one real number gamma such that alpha is less than or equal to gamma for all A is in alpha and gamma is less than or equal to beta for all beta in B. এটার অর্থ এই যে তাহলে কেবলমাত্র একটা গামা খুঁজে পাওয়া যাবে যে গামার চাইতে এ এর সব উপাদানই ছোট বা সমান হবে এবং বি এর সব উপাদানই বড় বা সমান হবে। এবং এটারই করলারিতে আমরা প্রমাণ করেছিলাম যে এই যে গামাটা পাইলাম, এই গামাটা তোমার এ এর লার্জেস্ট উপাদান হবে, লার্জেস্ট এলিমেন্ট হবে, অথবা বি এর স্মলেস্ট এলিমেন্ট হবে। যদি এ এর লার্জেস্ট এলিমেন্ট হয় তাহলে বি এর স্মলেস্ট এলিমেন্ট হবে না, আর যদি বি এর স্মলেস্ট এলিমেন্ট হয় তাহলে এ এর লার্জেস্ট এলিমেন্ট হবে না। এটার এক্সাম্পল হিসেবে আমি এখানে একটু কথা বলতে কেউ মনে হয়, তো যাক এদিকে খেয়াল করো। তো আমি এক্সাম্পল হিসেবে একটা নিয়েছি, দেখো মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত আর 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এটাকে যদি আমরা এইভাবে ডিফাইন করি এ সমান মাইনাস ইনফিনিটি টু 1 ওপেন সেট, তাহলে বিটা হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 1টা হচ্ছে ক্লোজ থাকবে। তাহলে খেয়াল এর ভিতরে যারা আছে এ আর বি কে ইউনিয়ন করলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, তার মানে আর হয়। অর্থাৎ রিয়েল নাম্বারের প্রত্যেক উপাদানই হয় এতে আছে অথবা বিতে আছে, এবং এদের ইন্টারসেকশন করলে ফাঁকা সেট হয়, তার মানে কোনো উপাদানই এ আর বি তে নেই, মানে একসাথে দুটোর মধ্যে নেই। এবং এর উপাদানগুলো বি এর উপাদানের চাইতে ছোট, এবং দেখো এও এমটি না বিও এমটি না, তাহলে কেবলমাত্র একটি গামা খুঁজে পাবো, এই গামাটা হচ্ছে 1, যে গামার চাইতে মানে 1 এর চাইতে এ এর সব উপাদান ছোট হবে এবং বি এর সব উপাদানই বড় হবে। এই তো আর কি। তাহলে এইরকম আমরা একটা এক্সাম্পল নিতে পারি, এ 1 এর জায়গায় যে কোনো একটা রিয়েল নাম্বার তোমরা বসায় দিতে পারো, তাহলে এই থিওরেমের শর্তগুলো বুঝতে সুবিধা হবে। এবং এটাও মানে এর করলারিটা ছিল যে হয় এ কন্টেইন করবে লার্জেস্ট এলিমেন্ট অথবা বি কন্টেইন করবে স্মলেস্ট এলিমেন্ট। এখানে খেয়াল করে দেখো, প্রথমে যদি এ সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 1 পর্যন্ত ধরি, দুটো যদি ওপেন থাকে তাহলে এ এর কোনো লার্জেস্ট এলিমেন্ট নাই, মানে আমরা জানি না 1 এর চাইতে ইমিডিয়েট ছোট কে, যেটা ছোট বলবো তার চাইতেও দেখা যাচ্ছে যে ছোট আমরা খুঁজে পাবো, মানে ইমিডিয়েট 1 এর কাছাকাছি কে আছে আর কি, সেটা আমরা বলতে পারবো না মানে নিচের দিক থেকে। কিন্তু আবার বি এর সবচেয়ে ছোট উপাদান 1, এটা আমরা বলতে পারি। আবার উল্টো করে যদি ধরি, নিচে যেভাবে লিখেছি যে মাইনাস ইনফিনিটি থেকে 1টা ক্লোজড, তাহলে এইটার লার্জেস্ট উপাদান যে 1 এটা বলতে পারবো, কিন্তু সেক্ষেত্রে বি এর স্মলেস্ট এলিমেন্ট কে সেটা কিন্তু বলা যাবে না। এটাই এখানে তোমার করলারি যেটা ছিল এই যে সেটা প্রমাণও করেছিলাম। তাহলে আজকের মানে এই থিওরেমের কনক্লুশন কি? থিওরেমের সাথে করলারি অ্যাড করে নিলে আমরা এটা বলতে পারি যে এই চারটা শর্ত যদি কোনো দুটো সেট মানে, তাহলে এর
একটা উপাদান গামা খুঁজে পাওয়া যাবে যেটা হয় এ এর লার্জেস্ট হবে অথবা বি এর স্মলেস্ট এলিমেন্ট হবে। এখন এইটাকে পুঁজি করেই আর কি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত থিওরেম এটা প্রমাণ করব। এটা হচ্ছে লাস্ট থিওরেম, থিওরেম 15। The set of all real numbers has least upper bound property. আচ্ছা, আমরা একটু রিভিউ করি আবার আমাদের যে ফিজিক্যালি আমরা যে ক্লাসে উপস্থিত যখন ছিলাম তখন আমরা লিস্ট আপার বাউন্ড প্রপার্টি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড প্রপার্টি এগুলো আমরা পড়েছিলাম। তো লিস্ট আপার বাউন্ড প্রপার্টিটা হচ্ছে এরকম যে কোনো সেটের যদি কোনো যে কোনো নন এমটি সাবসেট নিয়ে নিই যেটা কিনা বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ মানে কি ছিল, তার কমপক্ষে একটা আপার বাউন্ড পাওয়া যাবে। আপার বাউন্ডটা কি ছিল, যে একটা উপাদান যার থেকে ওই সেটের সব উপাদানই ছোট হবে। তাহলে যদি একটা কমপক্ষে আপার বাউন্ড খুঁজে পাওয়া যায় তাহলে কোন একটা সেটকে আমরা বাউন্ডেড অ্যাবাভ বলি। এখন লিস্ট আপার বাউন্ড প্রপার্টিটা এরকম ছিল যে কোন একটা সেটের প্রত্যেকটা নন এমটি সাবসেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, মানে ওর যে কোনো নন এমটি মানে সাবসেট যদি নিই আর সেটা যদি কিনা বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার অবশ্যই সুপ্রিমাম এক্সিস্ট করবে, মানে লিস্ট আপার বাউন্ড যেটা সেটা এক্সিস্ট করবে মানে প্রতি ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে এই সেটটার হচ্ছে লিস্ট আপার বাউন্ড প্রপার্টি আছে। লিস্ট আপার বাউন্ড প্রপার্টি মানে কি, যদি কোনো সেটের যে কোনো নন এমটি সাবসেট নিলাম যেটা কিনা বাউন্ডেড অ্যাবাভ তাহলে এর লিস্ট আপার বাউন্ড আছে। প্রত্যেকটার এরকম বাউন্ডেড অ্যাবাভ সাবসেটেরই যদি লিস্ট আপার বাউন্ড থাকে তাহলে আমরা ওই সেটটাকে, যেই সেটের সাবসেটের কথা বলছি সেই সেটটা তোমার হচ্ছে লিস্ট আপার বাউন্ড প্রপার্টি আছে, এটা আমরা বলি আর কি। তো আমাদের তাহলে দেখাতে হবে রিয়েল নাম্বারের যে কোনো নন এমটি সাবসেট যেটা কিনা বাউন্ডেড অ্যাবাভ যদি নিয়ে নিই তাহলে তার যদি আমরা দেখাতে পারি যে সুপ্রিমাম এক্সিস্ট করছে তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো একটা আরবিট্রারি সেট নিয়ে নিলাম, এটা প্রমাণ করার জন্য ধরে নিলাম লেট ই বি এ নন এমটি সেট অফ রিয়েল নাম্বারস হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ। মানে এ হচ্ছে নন এমটি সেট যেটা কিনা রিয়েল নাম্বারের মধ্যে থেকে নেওয়া হয়েছে, মানে রিয়েল নাম্বার দিয়ে তৈরি হয়েছে, আর এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। আমাদের এই থিওরেম প্রমাণ করার জন্য দেখাতে হবে যে ই এর সুপ্রিমাম এক্সিস্ট ইন আর, মানে ই এর সুপ্রিমাম আছে। সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা এক্সিস্ট করে। তো এইটা দেখানোর জন্য আমরা কি করলাম, আমরা দুটো সেট কনস্ট্রাক্ট করতে যাচ্ছি। যেহেতু আগে ডেডিকাইন্ড থিওরেম তৈরি করব, মানে থিওরেম ব্যবহার করব, তাহলে এটা ব্যবহার করতে হলে ওটাতে যেমন এ আর বি দুটো সেট ছিল, আমরা এখানে এ আর বি দুটো সেট কনস্ট্রাক্ট করছি। কিভাবে, এটা হচ্ছে সেই সব রিয়েল নাম্বারের সেট, সে রিয়েল নাম্বারগুলো আমরা আলফা বলছি। আমরা ইতিপূর্বে প্রমাণ করে আসছি যে প্রত্যেকটা রিয়েল নাম্বারকে আমরা কাঠ হিসেবে বিবেচনা করতে পারি, আবার প্রত্যেকটা কাঠকে রিয়েল নাম্বার হিসেবে বিবেচনা করতে পারি। তো আমরা সেই সকল আলফাকে নিলাম যারা কিনা এক্স এর চাইতে ছোট, এক্সটা ই এর ভিতরে কোনো না কোনো উপাদান। তার মানে ই এর ভিতরে যারা আছে, ই তো রিয়েল নাম্বারের সেট, তাই না? রিয়েল নাম্বার তোমার অর্ডার করা যায়, বড় ছোট থাকে। তাহলে ই এর ভিতরে যে কোনো একটা উপাদান নিলাম, তার চাইতে ছোট যে কেউ এই তোমার এ এর মধ্যে থাকবে। তার মানে ই এর মধ্যে যারা আছে, ই এর মধ্যে যেসব উপাদান আছে সেই উপাদানের চাইতে ছোট, স্ট্রিক্টলি ছোট আর কি, হ্যাঁ। তো যদি কোনো আলফা হয় তাহলে সেটা হচ্ছে এ এর মধ্যে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে ই এর মধ্যে যেটা সবচেয়ে বড় উপাদান আছে, যদি কেউ থাকে সবচেয়ে বড় উপাদান, তাহলে হচ্ছে তার চাইতে ছোট যারা তারাই কেবল হচ্ছে তোমার এই সেটের মেম্বার হবে। কিন্তু ইটা আমরা জানি বাউন্ডেড অ্যাবাভ, কিন্তু বাউন্ডেড অ্যাবাভ হলেও এর যে সুপ্রিমাম আছে কিনা এটা জানি না, এক। দ্বিতীয়ত এটা লার্জেস্ট এলিমেন্ট আছে কিনা এটাও কিন্তু জানি না, তবে এটা জানি যে এটা বাউন্ডেড অ্যাবাভ। তা আমরা তৈরি করলাম ই এর ভিতরের যেসব উপাদান আছে তার ভিতরে সবচাইতে বড় যেটা যদি থেকে থাকে আর কি, তার চাইতে ছোট যারা, আমরা যদি খুঁজে পাই যে ই এর ভিতরে কোনো উপাদানের চাইতে একটা রিয়েল নাম্বার আমরা খুঁজে পেয়েছি যেটা কিনা ছোট, তাহলে সেই রিয়েল নাম্বারটা এ এর মেম্বার। তাহলে এটা যদি বুঝতে পারি, এটা তাহলে কিভাবে কনস্ট্রাক্ট করা হলো, ই এর কোন উপাদানের চাইতে যদি ছোট একটা রিয়েল নাম্বার খুঁজে পাই, ছোট বলতে একটা ছোট পেলে তার চাইতে ছোট যারা সবাই কিন্তু ছোট হবে। তাহলে
এটা আমরা কনস্ট্রাক্ট করলাম ই এর যে কোনো উপাদান, বা সহজ কথায় বলতে পারো সবচেয়ে বড় উপাদান যদি থেকে থাকে তার চাইতে ছোট যারা এক্স্যাক্টলি সব ছোট উপাদানকে একত্রে করলে যে সেটটা হবে সেটা এ। আর তার মানে একবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। আর বিটা হচ্ছে সেভাবে তৈরি করলাম যারা এতে নাই, বলা হচ্ছে লেট বি বি দ্য সেট অফ অল দোজ রিয়াল নাম্বারস হুইচ আর নট ইন এ, মানে এর ভিতরে নাই যারা, তাদেরকে নিয়ে বি তৈরি করলাম। তাহলে ক্লিয়ারলি বলা হচ্ছে যে নো এলিমেন্টস অফ এ ইজ অ্যান আপার বাউন্ড অফ ই। কারণ কি? কারণ হচ্ছে এ এর ভিতরে আমরা তারাকেই নিয়েছি যারা হচ্ছে এর উপাদানের চাইতে ছোট। তাহলে আপার বাউন্ডের শর্ত হচ্ছে এর উপাদানের চাইতে যারা বড় হবে সব উপাদানের চাইতে তারা আপার বাউন্ড হবে। যেহেতু এর উপাদানের চাইতে ছোটদের নিয়ে তৈরি করেছি, তাহলে এর এই এ যে সেট, এই সেটের ভিতরে অবশ্যই যারা আছে তারা ই এর কেউ আপার বাউন্ড হতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আবার বি আমরা তৈরি করে নিয়েছি এমন ভাবে যে যেগুলা এতে নাই, তার মানে কি বি এর ভিতরে যারা আছে সবাই তাহলে ই এর আপার বাউন্ড, whereas every element of B is an upper bound of E। আচ্ছা, এটা যদি ঘটে তাহলে আমাদের কি দেখাতে হবে? বি এর যে সবচেয়ে স্মলেস্ট উপাদান আছে এটা দেখিয়ে দিতে পারলেই সেটাই আপার বাউন্ডের ভিতরে যেটা স্মলেস্ট সেটাই হচ্ছে তোমার সুপ্রিমাম বলি আমরা, বা লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট, সেটাই বলা হচ্ছে যে to prove the existence of sub E, it suffices to prove that B contains a smallest number, যে বিটা হচ্ছে স্মলেস্ট নাম্বার একটা কন্টেইন করে, এটা দেখাতে পারলেই হয়ে যাবে। তাহলে আমরা আগের যে থিওরেম, যে ডেডিকান্টস থিওরেমের চারটা প্রপার্টি যদি দেখাতে পারি এবং দেখাতে পারি যে এ এর তোমার লার্জেস্ট এলিমেন্ট নাই, তাহলে অবশ্যই বি এর স্মলেস্ট এলিমেন্ট আছে, যে আমরা ডেডিকান্ট থিওরেম আর তার করোলারি থেকে এটাই আমরা শিখে আসছি। তাহলে আমরা প্রথমে দেখাবো যে এ আর বি হচ্ছে ডেডিকান্ট থিওরেমের চারটা যে কন্ডিশন সবকটাই মানে কিনা দেখা যাক। তাই বলছি, উই ফার্স্ট প্রুভ দ্যাট এ এন্ড বি স্যাটিসফাই দ্য হাইপোথিসিস অফ ডেডিকান্টস থিওরেম। Evidently, they satisfy conditions A and B of the theorem। কিভাবে? এ নম্বরটা দেখো, এই নম্বরটা বলছে এভরি রিয়াল নাম্বার ইজ আইদার ইন এ অর ইন বি। এটা সত্যি, কারণ কি আমরা এর ভিতরে যারা নিয়েছিলাম তা বাদে বাদ বাকি যারা আছে রিয়াল নাম্বার সবকে বিতে নিয়ে নিয়েছি, তাহলে হয় এতে আছে অথবা বিতে আছে। এবং এইভাবে তৈরি করেছিলাম যে এতে যারা আছে তারা বিতে নাই, তাহলে সেই জন্যই বলা হচ্ছে বি নম্বরে যে নো রিয়াল নাম্বার ইজ ইন এ অ্যান্ড এট দ্য সেম টাইম ইজ ইন বি। মানে যারা বিতে আছে তারাকে কিন্তু মানে যারা এতে আছে তাদেরকে বিতে নেওয়া হয়নি, সুতরাং এ আর বি এর ইন্টারসেকশন আসলে তোমার এমটি। তারপরে সি নাম্বার বলছে নাইদার এ নর বি ইজ এমটি। এটা আমরা একটু দেখি এটা দেখাতে পারি কিনা। সিন্স ই ইজ নন এমটি, ই তো নন এমটি, এবং there exists an x in E and every alpha less than x is in A। তাহলে এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারি? যেহেতু তোমার আমরা ধরে নিয়েছিলাম ইটা নন এমটি, তাহলে ই এর মধ্যে কমপক্ষে একটা উপাদান আছে, আর ই এর ভিতরে যদি কোনো একটা উপাদান আমরা খুঁজে পাই তার চাইতে ছোট রিয়াল নাম্বার অবশ্যই খুঁজে পাওয়া যাবে, তাহলে সেই ছোট রিয়াল নাম্বারটা অবশ্যই এতে থাকবে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নন এমটি। সিন্স ই ইজ বাউন্ডেড অ্যাবাভ, যেহেতু উপর দিকে বাউন্ড আছে, বাউন্ড আছে মানে কি সেই আপার বাউন্ড থেকে তার উপরের উপাদানগুলো এ এর ভিতরে নাই, তাহলে এ এর ভিতরে যারা নাই তারা বি এর ভিতরে আছে, তাহলে অবশ্যই বোঝা গেল এটাও ফাঁকা না বিটাও ফাঁকা না, সেটাই লেখা হচ্ছে সিন্স ই ইজ বাউন্ডেড অ্যাবাভ দেয়ার এক্সিস্ট ওয়াই সাচ দ্যাট x less than or equal to y for every x in E। মানে ই এর প্রত্যেকটা উপাদানের জন্যই প্রত্যেকটা উপাদানই ওয়াই কোনো না কোনো ওয়াই এর চাইতে একটা ছোট হবে, সেই ওয়াইটা অবশ্যই এক্স এর সরি তোমার এ এর ভিতরে নাই, সেই ওয়াইটা অবশ্যই বি এর ভিতরে আছে। হেন্স ওয়াই ইজ বি ইন বি অ্যান্ড সি হোল্ডস মানে কি সিটা ছিল এও এমটি না বিও এমটি না, এটাও দেখিয়ে দিতে পারলাম। এবার হচ্ছে তোমার ডি নম্বর কন্ডিশন, এটা ছিল যে এ এর উপাদান যারা
তারা সবাই বি এর উপাদানের চাইতে ছোট। এ এর উপাদান যারা, তারা বি এর উপাদানের চাইতে ছোট। আচ্ছা, আমি ধরে নিলাম আলফা হচ্ছে এ এর উপাদান। Then there is an x in E such that alpha is less than or equal to x. এটাই সংজ্ঞা ছিল যে ই এর ভিতরে কোনো না কোনো x এর চাইতে আলফাকে ছোট হতে হবে, তাহলে সেই আলফা এ এর মধ্যে অবস্থান পাবে। আবার আমরা জানি যদি কোনো উপাদান বিটা বিতে নিয়ে নিই, সেটা অবশ্যই সকল x এর চাইতে বড় বা সমান। তাহলে এখানে দেখো x is less than or equal to b, আর এখানে পেয়েছিলাম আলফা is less than x। তাহলে আলফা is less than x is less than or equal to বিটা। তাহলে এই যে বিটা পেলাম, আর আলফা আর এক্স এর মধ্যে কিন্তু একবার স্ট্রিক্টলি লেস দেন রিলেশন। তাহলে যেহেতু আলফা ইজ লেস দেন এক্স আর এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু বিটা, তাহলে আমরা এই দুটো থেকে কনক্লুশন আসতে পারি আলফা ইজ লেস দেন বিটা। তাহলে আমরা দেখলাম যে এ এর থেকে কোনো উপাদান যদি নিই আর বি এর থেকে কোনো উপাদান যদি নেওয়া হয়, তাহলে এ এর উপাদানটা বি এর উপাদানের চাইতে ছোট হয়। তাহলে এইভাবে আমরা দেখাতে পারছি যে এটা সত্যি হচ্ছে প্রত্যেকটা আলফা এ এর ভিতরে আর বিটা বি এর ভিতরের জন্য। সুতরাং ডি হোল্ড করছে। তাহলে ডি যদি হোল্ড করে, তাহলে ডেডিকায়েন্টস থিওরেম এবং তার করোলারি থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে তোমার হচ্ছে যে হয় এ এর লার্জেস্ট উপাদান আছে অথবা বি এর স্মলেস্ট উপাদান আছে। কারণ আমরা যদি দেখাতে পারি যে এ এর লার্জেস্ট উপাদান নাই, তাহলে অবশ্যই বি এর স্মলেস্ট উপাদান আছে, আর বি এর স্মলেস্ট উপাদান যেটা, সেটাকেই আমরা বলছি সুপ্রিমাম অফ তোমার হচ্ছে ই। আচ্ছা, আমরা এখন দেখি তাহলে আমরা দাবি করছি বাট এ ডাজ নট হ্যাভ, বলা হচ্ছে এ ডাজ নট হ্যাভ এ লার্জেস্ট নাম্বার। কারণ কি দেখো, ফর ইফ, আচ্ছা যদি ধরে নিই যে আলফা বিলংস টু এ, যেটা কিনা লার্জেস্ট উপাদান, ধরে নিলাম যে লার্জেস্ট উপাদান, তার মানে এর চাইতে বড় কেউ নাই, এটা ধরে নিলাম আমরা। দেখা যাক এটা ধরলে কি হয়। দেন দেয়ার এক্সিস্ট এক্স ইন ই, যে তোমার একটা উপাদান ই এর ভিতর থেকে এক্স আমরা পাবো যার চাইতে আলফাটা ছোট হবে, আলফা ইজ লেস দেন এক্স। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম চুজ করি যে আলফা ওয়ান হচ্ছে আলফার চাইতে বড় আর এক্স এর চাইতে ছোট, এটা করতেই পারি। কিভাবে? আলফা আর এক্স কে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে আলফা ওয়ানটা কিন্তু লেস দেন এক্স, এবং এই আলফা ওয়ান কিন্তু আবার এ এর মেম্বার, মানে এক্স এর চাইতে ছোট হলেই সেটা হচ্ছে এ এর মেম্বার হবে। সুতরাং যে আমরা যদি বড় বলে কাউকে দাবি করি, তার চাইতেও বড় খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমরা দেখাতে পারলাম যে এ হ্যাজ নো লার্জেস্ট এলিমেন্ট। তাহলে কি ওই থিওরেমের করোলারি বলছে যে বি হ্যাজ দ্য স্মলেস্ট এলিমেন্ট। তো আলফা ইজ নট এ লার্জেস্ট নাম্বার অফ এ, তাহলে ওই থিওরেমের কনক্লুশন বলছে তাহলে বি কন্টেন্স স্মলেস্ট এলিমেন্ট, আর সেই স্মলেস্ট এলিমেন্টটাই হচ্ছে আমাদের সুপ্রিমাম অফ ই। হেন্স দ্য প্রুফ ইজ কমপ্লিট। তো ফাংশন আসলে কি? ফাংশন হচ্ছে এরকম দুটো সেটের ভিতরে একটা সম্পর্ক এরকম যে একটা সেট, মানে বাম দিকে যে সেটটা এক্স লিখেছি, এটার প্রত্যেকটা উপাদানই এর ডান দিকের কারো না কারোর সাথে সম্পর্ক থাকে। এটুকুই বুঝি যে এই পাশে যদি কোনো এক্স থাকে, তাহলে এই ফাংশন এর উপর অ্যাপ্লাই করলে ও ওই পাশে গিয়ে এরকম ওয়াই ইজ ইকুয়াল টু একটা এফ অফ এক্স পায়। আমি তোমার যে কি বলবো, যে ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশন, সেটা আসার আগে বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি। তাহলে এই সেটের যে কোনো একটা উপাদান যদি নিই, তার উপর এরকম একটা এফ অ্যাপ্লাই করলে ওই পাশে গিয়ে নতুন একটা উপাদান পাবো। বা ফাংশনকে আমরা মনে করতে পারি এরকম একটা মেশিন, যে মেশিনের ভিতরে আমরা এক্স ইনপুট দিলে ওই পাশ দিয়ে এফ অফ এক্স বলে একটা জিনিস বের হবে, আউটপুট আসবে আর কি। আচ্ছা, এখন ফাংশন হতে হলে শর্ত আছে কিছু। শর্তটা হচ্ছে যে একটা জিনিস ঢুকালে একটা জিনিসই বের হতে হবে। যদি এমন হয় যে একটা জিনিস দিলাম আর আউটপুট দুটো বের হয়ে গেল, তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অনুযায়ী।
ওটাও ফাংশন হবে, পরবর্তী দেখতে পারবা, ওইটা হচ্ছে সেট ভ্যালুড ফাংশন বলা হবে। কিন্তু আমরা যে ফাংশন পড়ছি এখন, সেই ফাংশনে একটা ইনপুট দিলে অবশ্য একটা আউটপুট বের হতে হবে। তবে এরকম হতে পারে যে 4-5টা ইনপুট দিলাম কিন্তু আউটপুটটা একটাই বের হলো, একই জিনিস বের হলো, তাহলে কোনো সমস্যা নেই। ফাংশন হওয়ার শর্ত যেটা আমি আগে মুখে বলে দিই, যে এক্স এর কোনো উপাদানই ফাঁকা থাকা যাবে না, প্রত্যেকটা উপাদানই ওয়াই এর কারো না কারোর সাথে সম্পর্কিত হতে হবে। আর আরেকটা শর্ত হচ্ছে এক্স এর কোনো উপাদান ওয়াই এর দুটোর সাথে সম্পর্কিত থাকতে পারবে না। তার মানে এক্স একটা ইনপুট দিলে দুটো আউটপুট হতে পারবে না। আর একটা যে এক্স এর ভিতরে যারা আছে তারা অবশ্যই ওয়াই এর ভিতরে কারো না কারোর সাথে সম্পর্কিত থাকবে। যে ধরে নিলাম এক্স হচ্ছে সন্তানদের সেট আর ওয়াই হচ্ছে তাদের বায়োলজিক্যাল মাদারদের সেট, তাহলে আমরা জানি যে প্রত্যেকটা সন্তানেরই কোনো না কোনো মা থাকবে। তবে একটা মায়ের 5টা সন্তানও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে মানে এক্স এর ভিতরে 5টা উপাদান থাকতে পারে যারা ওয়াই এর ভিতরে একজনের সাথেই সম্পর্কিত। তবে এমন কোনো সন্তান খুঁজে পাওয়া যাবে না যেটা 2টা মায়ের গর্ভ থেকে এসছে। তার মানে এই পাশের এক্স এই পাশের দুইজনের সাথে তোমার সম্পর্কিত থাকতে পারবে না। আবার ওয়াই এর ভিতরে এমন অনেক মা থাকতে পারে যাদের বাচ্চা কাচ্চা হয়নি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তো এই এক্স আর ওয়াই দুটো সেট, এই দুটো সেটের ভিতরে নাম আছে, মানে যে রিলেশনটা আমরা ডিফাইন করলাম এই রিলেশনটাকে আমরা বলছি ফাংশন। আর এক্স সেটটাকে বলছি আমরা এই ফাংশনের ডোমেইন, আর ওয়াই সেটটাকে বলছি ফাংশনের কোডোমেইন। আর ওয়াই সেটের ভিতরে যেসব মায়েদের সন্তান আছে তাদের যে সেট, সেই সেটটাকে আমরা বলছি রেঞ্জ, এফ এর রেঞ্জ, বা এফ এর ইমেজ আমরা বলতে পারি, এফ এর ইমেজের সেট। ওকে, পরিষ্কার হলো কিনা? তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে নিয়েছি যে এফ ইজ এ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই ইফ ফর ইচ এক্স ইন এক্স দেয়ার এক্সিস্ট এ ইউনিক ওয়াই ইন ওয়াই সাচ দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ইউনিক বলার কারণ কি? কারণ হচ্ছে একজন এক্স এর ভিতরে একজন ওইদিকে দুইজনের সাথে সম্পর্কিত হতে পারবে না। এখানে খেয়াল করো, একটা আমি এক্সাম্পল দিয়েছি, এটা কি ফাংশন? ফাংশন না, কারণ একটা বাচ্চা খুঁজে পাওয়া গেছে 2 নামের, যার কোনো মা নেই। 2 এর যেহেতু কোনো মা নেই, কারোর সাথে সম্পর্কিত না, এক্স সেটের ভিতরে একটা উপাদান খুঁজে পেয়েছি যে কারোর সাথে রিলেটেড না, তাহলে এটা ফাংশন নয়। এটা কি ফাংশন? পরেরটা না স্যার, না স্যার, এটা ফাংশন না, কারণ কি একটা বাচ্চা খুঁজে পাওয়া গেছে যেটা 2টা মায়ের পেট থেকে আসছে, ইম্পসিবল। সুতরাং এটা হচ্ছে ফাংশন হবে না। আচ্ছা, এটা কি ফাংশন? 1 আর 2 এর মা এ, 3 এর মা ডি, আর 4 এর মা হচ্ছে বি, এটা ফাংশন স্যার। এটা ফাংশন। গুড, কারণ হচ্ছে প্রত্যেকেই কারো না কারোর সাথে রিলেটেড আছে, এদিকের একজন দুইজনের সাথে রিলেটেড নাই। আচ্ছা, এবার এটা কি ফাংশন? জি স্যার, ওয়ান অন ফাংশন। হ্যাঁ, এটা খুব ভালো ফাংশন, ওয়ান অন ফাংশন এবং অন টু ফাংশন হবে, যদিও আমরা ওটা পড়বো আর কি। খুবই ভালো একটা ফাংশন। এটা কি ফাংশন? এটাও ফাংশন, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা ডোমেইন বললাম, আমি বলেই দিয়েছি যে এটা যদি একটা ফাংশন হয়, এক্স এফটা যদি একটা ফাংশন হয়, তাহলে এক্স সেটটাকে আমরা বলছি ডোমেইন আর ওয়াই সেটটাকে আমরা বলছি কোডোমেইন। ওকে, আর যে অংশটুকুর সাথে এক্স এর উপাদানগুলো রিলেটেড হয়েছে, মানে যারা মা হতে পেরেছে, মানে যাদের যেসব মায়েদের সন্তান আছে তাদের যে কালেকশনটা, এটা আমরা বললাম রেঞ্জ অফ। এটা সংজ্ঞায়িত করা এফ অফ এক্স, বড় হাতের এক্স, বা রেঞ্জ এফ এরকম দিই, যে সেই সব এফ অফ এক্স যারা এই এক্স এর উপাদানের ইমেজ হয়েছে। আচ্ছা, ওয়ান ওয়ান ফাংশন যদি ডিফারেন্ট এলিমেন্ট অফ এক্স, এক্স এর ভিন্ন ভিন্ন উপাদানের জন্য যদি ওয়াই এর ভিন্ন 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 উপাদানের সাথে সম্পর্কিত থাকে। প্রথমত ফাংশন হতে হলে তো এক্স এর কেউ ফাঁকা থাকা যাবে না। দ্বিতীয়ত আমি বলছি যে একটা মায়ের যদি এরকম হয় যে প্রত্যেকটা মায়ের একটাই বাচ্চা, তারপরে কোনো মা নেই যাদের দুটো করে বাচ্চা আছে, তাহলে অনেক মা থাকতে পারে যাদের বাচ্চা নেই, কোনো অসুবিধা নেই। তবে এক মায়ের যদি একটাই বাচ্চা থাকে, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলছি ওয়ান অন ফাংশন। মানে বাচ্চা দুটো আলাদা হলে মা দুটো আলাদা।
দুটো মা আলাদা হলে তাদের বাচ্চা দুটো আলাদা। সেটা হচ্ছে এরকম যদি হয় তাহলে ফাংশনটাকে আমরা বলি ওয়ান অন ফাংশন। এখানে এক্সাম্পল দিয়েছি, এটা প্রথমটা, এটা কি ওয়ান অন ফাংশন? প্রথমটা না স্যার। ওয়ান অন ফাংশন না, কারণ হচ্ছে এ এমন একটা মা খুঁজে পাওয়া গেছে যার দুটো বাচ্চা, এরকম হলে হবে না। কিন্তু পরেরটা জি যেটা দিয়েছি, এটা দেখো প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা মা, তাহলে এটা হচ্ছে ওয়ান অন ফাংশন। ই কিন্তু ফাঁকা আছে, খেয়াল করো ইটা কিন্তু ফাঁকা আছে ডান পাশে, তারপরেও এটা হচ্ছে ওয়ান অন ফাংশন। আর ওয়ান টু ফাংশন কি বলছি আমরা? ওয়ান টু ফাংশনটা হচ্ছে, আচ্ছা এর গ্রাফ ট্রাফ দিয়ে প্রমাণ করা আছে, এত ডিটেলে আমার যাওয়ার দরকার নেই। এবার আমি ওয়ান টু ফাংশনে যাই। ওয়ান টু ফাংশনটা হচ্ছে যে কোডোমেনটা, যেটা কোডোমেন ছিল এটা যদি পুরো রেঞ্জ হয়ে যায়, কোডোমেনটা পুরো রেঞ্জ যদি হয়ে যায়, মানে কোডোমেনে এমন কেউ নেই যে ফাঁকা আছে। আমরা জানি ডোমেনে কেউ ফাঁকা থাকে যদি, তাহলে সেটা ফাংশনই হবে না। এমন যদি হয় ফাংশন হয়েছে এবং কোডোমেনেও কেউ ফাঁকা নেই, এরকম যদি হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো ওয়ান টু ফাংশন বা সার্জেক্টিভ ফাংশন। আচ্ছা দেখা যাক এখানে এক্সাম্পল একটা দেওয়া হয়েছে, প্রথমটা এফ, এটা কি ওয়ান টু ফাংশন? জি স্যার। প্রথমটা সবগুলো জি স্যার। ওয়ান টু ফাংশন হতে হলে এই পাশে আগে প্রথমে ফাংশন কিনা, অবশ্যই ফাংশন, কারণ এক্স এর কেউ ফাঁকা নেই এবং হচ্ছে এক্স এর এমন কেউ নেই যে দুটোর সাথে রিলেটেড হয়েছে, সুতরাং এটা ফাংশন। এবং ওয়ান টু ফাংশন কারণ কি, যেহেতু ওই যে কোডোমেনটা পুরোটাই রেঞ্জ, তাহলে এটা ওয়ান টু ফাংশন। কিন্তু জি যেটা দিয়েছি এর আগে কিন্তু এটা ওয়ান অন ফাংশন হয়েছিল, কিন্তু এটা ওয়ান টু ফাংশন কি না স্যার। না, কারণ কি এখানে ই একটা উপাদান পাওয়া যাচ্ছে যেটা কারোর সাথে রিলেটেড না। শর্ত হচ্ছে কোডোমেনে যে থাকবে সবাই কারো না কারোর সাথে রিলেটেড হতে হবে, তাহলে এটা অন টু ফাংশন না। আচ্ছা এই ওয়ান অন আর ওয়ান টু একসাথে যদি, ওয়ান টু ফাংশনকে, ওয়ান অন ফাংশনকে বলা হয় ইনজেক্টিভ ফাংশন, আর ওয়ান টু ফাংশনকে বলা হয় সার্জেক্টিভ ফাংশন। এখন ওয়ান অন আর ওয়ান টু যদি একসাথে হয় কোনো একটা ফাংশন, দুটোই ওয়ান অনও এবং ওয়ান টুও, তাহলে আমরা হচ্ছে ইনভার্স ফাংশন বলে একটা ফাংশন ডিফাইন করতে পারি। যে ধরো কোনো একটা ফাংশন ওয়ান ওয়ান এবং ওয়ান টু হলো, তাহলে এক্স এর ইমেজ হচ্ছে এফ অফ এক্স, আবার এফ অফ এক্স এর ইমেজ হচ্ছে ইনভার্স ইমেজ আমরা এক্স, এটা বলতে পারি। এই ওয়ান 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 টু ফাংশনের এটাই সুবিধা। তো কোনো একটা ফাংশন যদি ওয়ান ওয়ান এবং ওয়ান টু এট এ টাইম দুটোই হয়, তাহলে সেই ফাংশনকে আমরা বলি বাইজেক্টিভ ফাংশন, বা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান ফাংশন। ওকে, তাহলে আমরা এবার আমাদের নোটে চলে আসি। আমাদের যে নোট, সে নোট এখন পড়লে পারে অনেকটাই ক্লিয়ার হবে। প্রথম ডেফিনেশন যা আমরা বলে আসলাম সেটাই এখানে বলা আছে, একসাথে সবগুলো দেয়া আছে। তো বলা হচ্ছে লেট এ এন্ড বি বি সেটস, মানে এ আর বি দুটো সেট। Let F be a correspondence by which each element of A corresponds with the element of B such that, মানে F যদি এরকম একটা সম্পর্ক হয় যে যার মাধ্যমে এ এর প্রত্যেকটা উপাদানই বি এর উপাদানের সাথে এমন ভাবে সম্পর্কিত হয় যে, প্রথম কেস বলছে এভরি এলিমেন্ট অফ এ করসপন্ডস অ্যান এলিমেন্ট অফ বি, মানে এর প্রত্যেকটা উপাদানই বি এর কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত হবে। মানে এর উপাদানকে বাচ্চা বলছি, প্রত্যেকটা বাচ্চারই কোনো না কোনো মা থাকবে আর কি, এটা বলছি। বি নাম্বার বলছে, 2 নম্বর বলছে নো এলিমেন্ট অফ এ করসপন্ডস মোর দেন ওয়ান এলিমেন্ট অফ বি, মানে একটা বাচ্চার দুইটা মা থাকবে না, যেটা বলছিলাম আর কি, বায়োলজিক্যাল মাদার, মানে দুজনের। তো এইরকম যদি এই দুটো শর্ত যদি মানে, তাহলে দেন বলা হচ্ছে দেন দ্য করসপন্ডেন্স এফ ইজ কল্ড এ ফাংশন ফ্রম এ ইনটু বি, ফাংশনও বলা হতে পারে, অর এ ম্যাপিং অফ এ ইনটু বি, ফাংশনও বলা যেতে পারে বা ম্যাপিং বলা যেতে পারে। অ্যান্ড ডিনোটেড বাই, কে প্রকাশ করা হয় এফ, তারপর একটা কোলন দেওয়া হয় এ, তারপরে একটা তীর চিহ্ন দেওয়া হয় অ্যারো, তারপরে দেওয়া হয় বি। এটাকে আমরা পড়ি ম্যাথমেটিক্যালি এইভাবে, এফ ইজ এ ফাংশন ফ্রম এ ইনটু বি। ওকে, এখন এরকম যদি ঘটে তাহলে ইফ এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ, the element of b to which x corresponds by f, মানে বি এর যে উপাদানটার সাথে x সম্পর্কিত f এর দ্বারা, তাকে আমরা এরকম f of x দ্বারা ডিনোট করি, f of x। আর এই f of x কে বলা হয় x এর ইমেজ, and we call it
দ্য ইমেজ অফ এক্স আন্ডার এফ, মানে এক্স এর আন্ডারে সরি এফ এর আন্ডারে এক্স এর ইমেজ। তারপর বলছে দ্য সেট এ এন্ড বি আর রেসপেক্টিভলি কল্ড ডোমেইন এন্ড কোডোমেইন অফ এফ। আমরা একটু আগে দেখে আসলাম। আর এফ এর মানে প্রত্যেকটার উপর এফ অ্যাপ্লাই করলে এফ অফ এক্স গুলো একত্রে করে যে সেটটা হবে সেটা অল এফ অফ এক্স এক্স ইন এ, এটাকে আমরা বলেছিলাম হুইচ উইল বি ডিনোটেড বাই যেরকম এফ অফ এ দ্বারা, এন্ড এটাকে আমরা বলবো রেঞ্জ অফ এফ। ওকে, আর এইটা পরিষ্কার যে এফ অফ এ যেটা মানে রেঞ্জটা অবশ্যই কোডোমেনের সাবসেট হবে, মানে কোডোমেনের সবাই সম্পর্কিত থাকতে পারে নাও পারে। যদি এটা সমান হয়ে যায় মানে যে কোডোমেনটা যদি রেঞ্জের সমান হয়ে যায় তাহলে আমরা একটু আগে বললাম যে এই ম্যাপটাকে আমরা বলবো ওয়ান টু ম্যাপ। দেন এফ ম্যাপস ওয়ান টু বি, আমরা বলবো এফ ম্যাপস ওয়ান টু বি, অর দ্য ম্যাপিং এফ ফ্রম এ ইনটু বি ইজ ওয়ান টু বলবো, অথবা ওয়ান টু ম্যাপিং আর অলসো কল্ড সারজেক্টিভ ম্যাপিং। ওয়ান টু কে আমরা বলি সারজেক্টিভ ম্যাপিং, একটু আগে আমি বলে আসছি এই কথা। এবার বলছে যে যদি ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এ হ্যাজ ডিস্টিংক্ট ইমেজ আন্ডার এফ, মানে আলাদা আলাদা উপাদানের আলাদা আলাদা ইমেজ যদি খুঁজে পাওয়া যায় তাহলে এফ কে আমরা ডাকবো ওয়ান ওয়ান বলে। দেন এফ ইজ কল্ড অ্যান ওয়ান ওয়ান ফাংশন। ওকে, দাস এ ম্যাপিং এফ ফ্রম এ টু বি ইজ ওয়ান ওয়ান ইফ যদি ইমেজ আলাদা আলাদা হয় তাহলে অবশ্যই এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে আলাদা। হ্যাঁ, যেখানে এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে এ এর মেম্বার। এখন ওয়ান ওয়ান ম্যাপিং আর অলসো কল্ড ইনজেক্টিভ ম্যাপিং। ওয়ান ওয়ান ম্যাপিং কে আমরা ইনজেক্টিভ ম্যাপিং ও বলবো। বলা হচ্ছে ইফ এ ম্যাপিং ইজ বোথ ওয়ান অন অ্যান্ড ওয়ান টু, যদি ওয়ান অন এবং ওয়ান টু দুটোই একসাথে হয় তাহলে আমরা সেই ম্যাপিং কে বলবো বাইজেক্টিভ ম্যাপিং।